সুশীলতা অনেক হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে সরাসরি। এখন যেমন গতকালকে গাজীপুরে গিয়ে হয়েছে, আজকে গাজীপুরের রাজপথে সেখানকার ছাত্র জনতা একসাথে নেমে এরকম একটি অপারেশন আদায় করে নেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় আমাদের এখন এটা করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটি হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় যারা উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রয়েছেন তারা তাদের দায়িত্বটুকু পালন করবেন, যথাযথভাবে পালন করবেন, এই অভ্যুত্থানটাকে ওন করে পালন করবেন, সেই স্পিরিটটা ধারণ করে ততটুকু স্পিড নিয়ে পালন করবেন। কিন্তু আমরা আসলে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি বরাবরই, অধিকাংশ হুম। ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা তাদের হুম। গতানুগতিক দায়িত্ব পালন করছেন, অনেকটা রুটিন ওয়ার্ক করছেন, নয়টা পাঁচটার অফিস করছেন। এবং সবচেয়ে বড় কথা, এর বেশিও যদি তারা করে থাকেন আমরা মাঠ পর্যায়ে সেটা রিপ্রেজেন্টেশন দেখি না। আমি ধরে নিলাম যে তারা 18 ঘন্টা কাজ করছেন, কিন্তু আমি যদি মাঠে সেটার রেজাল্ট না দেখি তাহলে তো আলটিমেটলি কোনো লাভ নেই। আমরা এতদিন ধরে আমরা মনে করছিলাম যে একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান থেকে সবকিছু ভেঙে নতুন করে গড়তে সময় লাগবে, স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই সুপ্তাবস্থার যে সময়টুকু থাকা প্রয়োজন বা দেয়া প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার ততটুকু পেয়ে গিয়েছে এবং শেষ হয়ে গিয়েছে। আমরা যখন এই সময় এসে দেখি যে যারা এই অভ্যুত্থানে জীবন বাজি রেখে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করলো, রক্ত দিল, জীবন দিল, সেই শহীদ পরিবার, আহত যোদ্ধা কিংবা আন্দোলনকারীরা এখন তাদের জীবনের ভয় করতে হচ্ছে। যারা এই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, যারা হুম। হামলা করেছে, মামলা দিয়েছে, রক্তাক্ত করেছে, তারা এখন বিভিন্ন ভাবে আবার প্রকাশ্যে আসছে। সোশ্যাল মিডিয়া তো একদম ছড়িয়ে গিয়েছে, পুরা সোশ্যাল মিডিয়া এখন অলমোস্ট তাদের কন্ট্রোলে। এবং আমরা যদি দেখি মাঠ পর্যায়েও তারা আমাদের বিভিন্ন আন্দোলনকারী ভাই বোন যারা রয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে চিরকুট ফেলে আসছে, দেয়ালে গিয়ে লিখে হুমকি দিয়ে আসছে। এমন হুম। একটা পরিস্থিতিতে যারা এই অভ্যুত্থানে আন্দোলন করেছে, যাদের রক্তের উপর দিয়ে আসলে আজকে আমাদের এই বিভিন্ন উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যখন জীবনের নিরাপত্তা হুমকির মুখে, তখন আমাদের এই জিনিসটা আমরা সর্বশেষ একটা উদাহরণ, আমরা এর আগের দিন গত পরশুদিন আমরা দেখলাম হাতিয়াতে আওয়ামী লীগ গুলি চালিয়েছে, নোয়াখালীর হাতিয়াতে। আমরা গতকালকে দেখলাম যে একদম পরিকল্পনা করে এই যে মন্ত্রী ছিল, যে আজকে আওয়ামী তো লীগের আপনাদের একজন, উপর আজকে তো গুলি চালিয়েছে বৈষম্য বিরোধী এক ছাত্র নেতার উপর জি আমি গাজীপুরে। ওইটাতে আসছি। গত হুম। পরশুদিন এটা হলো, আমরা গতকালকে দেখলাম যে একদম পরিকল্পনা করে যে আওয়ামী লীগের দোসর মোজাম্মেল তার বাড়িতে পরিকল্পনা করে ডেকে নেওয়া হয় এবং ডেকে নিয়ে তাদের উপরে রীতিমতো খুন করার জন্য প্রত্যেককেই। আমরা নিজেরা সেখানে গাজীপুরে মধ্যরাতে গিয়েছি, আমরা গিয়ে যেটা দেখেছি, যাকেই কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে সবাইকে মাথায় কোপানো হয়েছে। যাদের হাতে লেগেছে কিভাবে লেগেছে, সে মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছে তখন তার হাতে লেগেছে, এভাবে কোপানো হয়েছে একদম মারার জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি টিম, প্রায় 25-30 জনের টিম সেখানে যায়, 30-40 জনের, তারা কিন্তু গিয়েছিল যে তাদেরকে বলা হয়েছে ডাকাত পড়েছে বা ভাঙচুরের জন্য গিয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য। কারণ আপনি দেখে থাকবেন আমরা গতকালকে সকাল থেকে আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের জায়গা থেকে অবস্থান জানাচ্ছিলাম যে না, আমরা আমাদের জায়গা থেকে এখন ভাঙা নয় বরং গড়ার প্রক্রিয়া যাব। দেশের হুম। এই যে মানুষের একটা প্রত্যাশা, এত রক্ত জীবনের পরে ওই প্রত্যাশার গড়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের শুরু করতে হবে। এই হুম। আমাদের এই কর্মসূচিকে সামনে রেখেই কিন্তু আমাদের ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যারা প্রতিনিধি, তাদের একটি টিম যায় ওই মোজাম্মেলের বাড়িতে, তার বাড়িকে প্রোটেক্ট করার জন্য, যখন শুনে যে ওই বাড়ির ভাঙচুরের জন্য ডাকাতের ওই বাড়িতে পড়েছে। কিন্তু সেখানে তাদেরকে নিয়ে প্রায় 300 থেকে 400 জন, সাথে সাথেই ধারালো অস্ত্র ছিল তাদের হাতে, চাইনিজ কুড়াল ছিল, রামদা ছিল, এগুলো দিয়ে তাদেরকে নির্মম ভাবে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে। সেখানে কিছু মিডিয়া, খুবই দুঃখজনক, আওয়ামী লীগের সময় বাংলাদেশের অনেক মিডিয়া যে আচরণটি করত সেই আচরণ আমরা গতকালকে দেখেছি। কিছু মিডিয়া এভাবে প্রকাশ করেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাকি গাজীপুরের যারা আছে তারা সেখানে গিয়েছিল কেন, তারা সেখানে হামলা করতে গিয়েছিল এবং স্থানীয়রা তাদের এই অবস্থা করেছে। স্থানীয়রা 300-400 জন রামদা নিয়ে কখনো দাঁড়িয়ে থাকে কাউকে এভাবে কোপানোর জন্য? কখনোই নয়। এই অবস্থা যখন আমরা গতকালকে দেখে আমরা সেখানে গেলাম, গিয়ে হুম। এরপরে আমরা মধ্যরাত পর্যন্ত গাজীপুরে থেকে আমরা ঢাকা মেডিকেলে আসলাম, 2 জনকে সাথে সাথে আইসিইউ তে নেওয়া হলো। এরপরে যখন আমরা স্বরাষ্ট্র উপহার যিনি বিশেষ সহকারী তাকে কল দিলাম, তখন ভোর 5টা বাজে,
তিনি তখন পর্যন্ত জানেন না গাজীপুরে কিছু হয়েছে কিনা। আমরা 5:30টার দিকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে কল দিলাম, তিনি জানেন না গাজীপুরে এমন হয়েছে কিনা। এটা শোনার পরে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমরা সাথে সাথে যে টিম আমরা গাজীপুরে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে, আমরা গাজীপুর মেডিকেলে গিয়েছিলাম, প্রায় 30 জন একটা টিম, আমরা সাথে সাথে বাড়িধারাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় যাই। সেখানে তাকে আমরা ডেকে ওই অবস্থায় নিচে নামিয়ে, তিনি ওই জায়গায় বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রধানদেরকে কল দেন, তারা জানেন না। তাহলে আমরা কি দেখতে পাই, রাতে 9টা 10টার দিকে যে ঘটনা ঘটে, এই মানুষগুলো দায়িত্বশীল চেয়ারে যারা বসাচ্ছেন তারা এটি জানেন না যে এমন এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছেন। অর্থাৎ তারা তাদের জায়গা থেকে, আমাদের মনে হচ্ছে যে ওই 9টা 5টার অফিস করা কিংবা শুধু দায়িত্বটুকু পালন করা গতানুগতিক ভাবে সেই কাজগুলো তারা তাদের জায়গা থেকে করছেন। তো এই জায়গা থেকে আমরা সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, তিনি 11টার দিকে একটি মিটিং কল করেন। সকল বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের চিফরা এখানে ছিল, তারা এসেছিলেন। এখন তারা নতুন করে একটি প্রোগ্রাম ঘোষণা করলেন পুরো বাংলাদেশ ব্যাপী। আমরা যে প্রোগ্রামটি দেখলাম, এরকম একটি তারা তাদের জায়গা থেকে অপারেশন এখন বাংলাদেশে লঞ্চ করলেন। কিন্তু দুঃখের কথা ভাই, এটি কখন হলো? যখন এরকম গাজীপুরের মতো একটি ঘটনা হলো। এটি কখন হলো? যখন হাতিয়া এরকম করে আওয়ামী লীগ প্রকাশ্যে গুলি চালালো। এটি কখন হলো? যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির একটি টিম এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি শুরু করলো, তাদেরকে এক প্রকার মানে ফোর্স ক্রিয়েট করলো। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই অভ্যুত্থানে যারা এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিয়েছে, এই রক্তের উপরে, এই জীবনগুলোর উপরে, তারা আসলে এই দায়িত্বটুকু সেইভাবে ওন করার যে বিষয়টা, এটা এখন পর্যন্ত করে উঠতে পারেনি। যেই দ্রুত গতিতে কাজগুলো করা দরকার, যেই স্পিরিট আর স্পৃহা স্পৃহা ধারণ করে করা দরকার, তারা এখন পর্যন্ত এগুলো করতে পারছে না। আমাদের এখন আমাদের জায়গা থেকে মনে হয়েছে সুশীলতা অনেক হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে। সরাসরি এখন, যেমন গতকালকে গাজীপুরে গিয়ে হয়েছে, আজকে গাজীপুরের রাজপথে সেখানকার ছাত্র জনতা একসাথে নেমে এরকম একটি অপারেশন আদায় করে নেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় আমাদের এখন এটা করতে হবে। আমরা আসলে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে, বাংলাদেশে আমরা মনেই করে নিয়েছি বাংলাদেশের মানুষ মনে হয় ভালো হয়ে যাবে। কিন্তু ভাই, 16 বছর এই যে রক্তে একটা এই যে মানে নষ্টামি, একদম মানে দূষিত সংস্কৃতি ঢুকে গিয়েছে রক্তে, এটা এত সহজে ভালো হওয়ার না। এই দায় আমরা আমাদের জায়গায়ও কিছুটা নিব। কেন নিব? কারণ আমরা আসলে দেখছিলাম যে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, তারা তাদের দায়িত্বটা ভালো করে পালন করুক এই প্রত্যাশায় ছিলাম। কিন্তু আমাদের প্রত্যাশাটা বেশি হয়ে গিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, আমরা এমনকি আজকে গাজীপুরে গিয়ে এমনও দেখেছি যে অনেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একদিনের মাথায় বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতৃবৃন্দের তদবিরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বিচারক তাদেরকে, এই আসামিদেরকে ছাড়ার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু ওই ফ্যাসিস্টদের কিছু বিচারক যারা এখনো চেয়ারগুলোতে বসে আছে, তারা তাদেরকে বিভিন্ন স্বার্থের বিনিময়ে জামিন দিয়ে দিয়েছে। তো সামগ্রিকভাবে আমাদের যে জিনিসটা মনে হয়েছে, যে প্রত্যাশা অনেক ছিল, এখনো প্রত্যাশা আমাদের যতটুকু ছিল ততটুকু পূরণ হয়নি, এবং অতটুকু পূরণ হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু এখন এই অবস্থায় দাঁড়িয়ে যতটুকু পূরণ করা সম্ভব, সেটার জন্য আমাদের জায়গা থেকে যেভাবে যে ভূমিকা রাখা দরকার, যতটুকু প্রেসার ক্রিয়েট করা দরকার, আমরা আমাদের চোখের সামনে যেতে দেখেছি, সেগুলোর সামনে দাঁড়িয়ে কোনোদিন আমরা স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার স্পর্ধা দেখাতে পারি না। আমরা সেটা দেখাবো না। জি, তার মানে আপনারা সরকারের প্রতিও কঠোর হবার চিন্তা করছেন, যে সরকার এতদিন পর্যন্ত আপনার সরকারকে দেখেছেন, সময় দিয়েছেন, এখন আর সেই সময়টা দিতে চাচ্ছেন না, এখন আপনারা আরো কঠিন পদক্ষেপ নিতে একটা একটা ঐক্যমতে যাচ্ছেন। ব্যাপারটা কি এরকম? মানে বৈষম্য বিরোধী যারা আন্দোলনের যারা আছেন আপনারা। দেখুন, একটা একদম স্পষ্ট জিনিস, আর মানে আরেকটা এই প্রশ্ন করি, অভ্যুত্থান আরেকটা প্রশ্ন পরবর্তী করি। সময়ে এই যে আরেকটা প্রশ্ন করি। অন্তর্বর্তীকালীন সবাই সরকার, মনে করে, যারা আন্দোলন করেছে সবাই মনে করে যে এই সরকারটাকে আপনারা তৈরি করেছেন, এই সরকারটাকে আপনারা ব্যাকআপ দিচ্ছেন, এই সরকারটা আপনাদের পছন্দের, উপদেষ্টারা আপনাদের পছন্দের। আসলে কি তাই? আপনাদের নিয়ন্ত্রণে অথবা আপনাদের কথা কি বর্তমান সরকার শুনছে, উপদেষ্টারা কি শুনে? দেখুন ভাই, আমরা আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টা হিসেবে একটা ফেসকে আমরা চিন্তা করেছিলাম, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছিলাম। কিন্তু বাকি যে উপদেষ্টারা রয়েছে, একদম ক্লিয়ার এবং স্পেসিফিক স্টেটমেন্ট, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা
ছিল, তাদের যেমন মতামত রয়েছে, এখানে বিএনপির সরাসরি মতামত রয়েছে, জামায়াতের সরাসরি মতামত রয়েছে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে মতামত দিয়েছে, এখানে হুম। বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে মতামত দিয়েছে, সিভিল সোসাইটি যারা এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা তাদের জায়গা থেকে মতামত দিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি তিনি তার জায়গা থেকে বলেছেন যে এই 3-4 জন ব্যক্তি আমার সাথে থাকা প্রয়োজন, তাহলে আমার জন্য ফাংশনাল হওয়া সহজ হবে। অর্থাৎ প্রায় 5-6টি স্টেক হোল্ডার তারা তাদের জায়গা থেকে সম্মিলিত মতামত দিয়ে উপদেষ্টা পরিষদ বা প্যানেলটি তৈরি করেছেন। কোনো একটি স্টেক হোল্ডার যদি কাউকে নিয়ে সরাসরি তীব্র বিরোধিতা করেন, অন্য অনেকের পছন্দ থাকা সত্ত্বেও তাকে উপদেষ্টা পরিষদে দেয়া হয়নি। সো কেউ যদি এখন এই দায় এড়ানোর চেষ্টা করেন, তাহলে আমরা মনে করবো এটা তাদের সৎ সাহসের অভাব। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পর থেকে আমরা মনে করেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না, আমরা অন্য একটি জায়গা, আমরা একটি প্রেসার গ্রুপ, আমরা এই অভ্যুত্থানের একটি শক্তি। আমাদের জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে অভ্যুত্থানের স্পিরিটটির সাথে সব সময় প্রাসঙ্গিক থাকা। অন্তর্বর্তীকালীন সরকার হোক, কোন রাজনৈতিক দল হোক, অন্য যে কেউ হোক, তারা যদি এই অভ্যুত্থানের স্পিরিটটিকে এর বিপরীতে যাওয়ার চেষ্টা করে, আমরা আমাদের জায়গা থেকে সেই অংশটির সাথে ফাইট করব। আমরা যখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকারও তাদের জায়গা থেকে কথা বলছে, হয়তো হয়তো তারা তাদের জায়গা থেকে কাজ করছে, কিন্তু সত্যি বলতে বাস্তবায়নের যে জায়গাটা, ইমপ্লিমেন্টেশনের যে জায়গাটা, এই জায়গায় আমরা দৃশ্যমান যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু দেখছি না। এই জন্য অবশ্যই আমরা তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এখন যে বিষয়টি দেখছি, সেটি হচ্ছে রাজনৈতিক ভাবে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু তাদের কাছে প্রত্যাশা করি ততটুকু পেতে চাই, তাদেরকে একটা মোটামুটি সফল হওয়া দেখতে চাই, হুম। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয়, বাকি যারা স্টেক হোল্ডার রয়েছে, রাজনৈতিক দল বলি, বিভিন্ন প্রেশার গ্রুপ বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, কিংবা অন্যান্য যারা রয়েছে, তাদেরকে তাদের জায়গা থেকে ওই ভূমিকাটা পালন করতে হবে। যে জায়গাও আমরা দেখছি একটি স্বার্থ কেন্দ্রিক চিন্তা ভাবনা চলছে, যে জায়গায় নিজের আখের গুছানোর পরিকল্পনাটি চলছে, যেই জায়গায় ক্ষমতাকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, এ কারণেই বিভিন্ন স্বার্থের দ্বন্দ্বের কারণে অন্তর্বর্তীকালীন সরকার যতটা ফাংশন করা দরকার ছিল ততটাও ঠিক মতো করতে পারছে না।